हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आजकेर जे क्लासटा सेटा किन्तु खूबই गुरुत्वपूर्ण एवं सकलेर जोन्नो एटा देखा दरकार, कारण तोमरा सकले जानो जे प्राथमिक इंटरव्यू खूब द्रुत किन्तु शुरू होते चलेছে। कारण এই মুহূর্তে যেহেতু পুজো রয়েছে এবং পুজোর পরে কিন্তু যে শর্ট নোটিশ এর আগে পাবলিশ হয়েছিল তার থেকে কিন্তু যে ডিটেলস নোটিফিকেশন কবে ইন্টারভিউ পরীক্ষা হবে, যে শূন্যপদের ব্যাপারটা সেটা তো অলরেডি আমরা আগেই জেনে গেছি। তো প্রাথমিক ইন্টারভিউ যে দেওয়া সে দেওয়ার আগে এই কাজগুলো কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার এবং মাথায় কিন্তু এগুলো রাখা দরকার। অর্থাৎ ইন্টারভিউতে কোন কোন কাজগুলো করবে, কোনগুলো করবে না, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কেমন পোশাক পরিধান করবে, কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবে, একদম প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সমস্ত তথ্য ইন্টারভিউতে কী কী করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব এবং কোনগুলো একদমই এড়িয়ে চলা উচিত সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওর শেষ পর্যন্ত দেখো। সকলে পারলে লাইক করে একটা এবং বন্ধুর সাথে শেয়ার করুন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারি। তো চলো একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক যে কী কী করতে হবে, কী কী করা উচিত বা কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, একদম ডিটেলসভাবে আলোচনা করছি ভিডিওর মধ্য দিয়ে। ওকে, তো দেখো আমরা সকলে জানি যে প্রাইমারি টেট ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং এটা নিয়ে কোনো আর দ্বিধাগ্রস্ত নেই। খুব দ্রুত কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো কী কী উচিত আমরা সেগুলো এক এক করে জানবো, তারপর কিন্তু কোনগুলো উচিত নয় সেগুলো জানবো, কোন কোন ডকুমেন্টস লাগবে, কী সার্টিফিকেট ব্যাপারে সে সমস্ত ডিটেলস আলোচনা করছি। তো প্রথমত যেগুলো করা উচিত সেগুলো হচ্ছে চুল। অর্থাৎ তুমি যে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তার আগে কিন্তু তোমাকে যে নিজের প্রতি যে একটা ভালো একটা স্বচ্ছতা নিয়ে প্রবেশ করতে হবে, তার জন্য কী কী দরকার না, চুল অতি সাধারণভাবে কেটে যাও, এটা একটা মূল কাজ। অর্থাৎ কেউ এবড়ো কেবড়ো চুল কোনো একটা স্টাইল করে কোনো রং করে চুলের মধ্যে গেলে বা একদম ছোটো ছোটো চুল করে দিলে সেটাও নয়, একদম আইডিয়ালভাবে যেটা লাগে সেভাবে কিন্তু চুল কাটতে হবে। হালকা রঙের জামা, কালো বা গাঢ় এর প্যান্ট এই ধরনের কিন্তু পরা চলবে। তৃতীয় হচ্ছে ব্রাউন অথবা কালো এর বেল্ট, এই রঙের বেল্ট পরতে হবে এবং বকলেসটা অতি যেন সাধারণ হয়। অর্থাৎ বেল্টের মধ্যে যে একটা বকলেস লাগানো থাকে সেই বকলেসটা যেন একদম সাধারণভাবে থাকে, কোনো যেন স্টাইলের মধ্যে যেন না পড়ে। কারণ যেহেতু আমরা সকলে জানি যে শিক্ষক হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার একদম যাকে বলে একদম আইডিয়ালভাবে কিন্তু তাকে প্রবেশ করতে হবে বা যেতে হবে ইন্টারভিউ রুম পর্যন্ত। নেক্সট বিষয়গুলো যেগুলো হচ্ছে মার্কশিট, অ্যাডমিটের ফটোকপি এবং আসল দুইটি ফাইল বন্ধ করে নিয়ে যাওয়া। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা নিম্নের উপর আলোচনা করব এবং যেখানে ফাইলের মধ্যে থাকবে একটা ফটোকপি অর্থাৎ জেরক্স এবং অরিজিনাল, এই দুইই কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার জেনে নাও, কারণ এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেছিল এটা নিয়ে, বারবার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তাই এগুলো জেনে নাও। তো এর মধ্যে থাকবে কি না, একটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট, এই তিনটে দরকার। ঠিক একইভাবে এইচএস যাদের রয়েছে এইচএসের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তাদেরও ঠিক একইভাবে মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে। সাথে সাথে কী লাগছে, তার 4 নম্বর বলা হচ্ছে ডিএলএডের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। অর্থাৎ ডিএলএড যে 2 বছর কোর্স করেছো সেটা লাগবে। সাথে লাগছে টেট পাস অ্যাডমিট সার্টিফিকেট। এখানে একটা প্রশ্ন অনেকেই বলছে যে টেট পাস সার্টিফিকেট অনেকেরই ডাউনলোড করা নেই। এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি যে পর্ষদের তরফ থেকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া হবে যে 2022 টেটের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। তো অবশ্যই তোমরা সেই সুযোগটা পাবে। যদি কোনো ক্ষেত্রে সমস্যা এবং আগে থেকে যদি ভীতি অনুভব হয়ে থাকে তো অবশ্যই তোমরা পর্ষদে যোগাযোগ করতে পারো, সেখান থেকে অবশ্যই কিছু না কিছু তথ্য তোমরা পাবে বা সার্টিফিকেটটা পেয়ে থাকতে পারবে। নেক্সট তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এখানে একটা কিন্তু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে বর্তমানে যে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে সেখানে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যে 140টা ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে, সেই ভিত্তিতে কিন্তু কাস্ট সার্টিফিকেট যারা এখনও পর্যন্ত রিনিউ বা রিভ্যালিডেশন এই সমস্ত বিষয়গুলো করাওনি, অবশ্যই পুজোর ছুটির পর কিন্তু এই ডকুমেন্টসগুলো খুব দ্রুততার সাথে রেডি করো। সাথে সাথে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট তাড়াতাড়ি বানিয়ে ফেলো, এটা কিন্তু বলে রাখলাম। এবং এ নিয়ে ওবিসি সার্টিফিকেট কীভাবে রিভ্যালিডেশন করবে, রিনিউ করবে বা ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবে সমস্ত ক্লাস এর আগে ভিডিওতে চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে পারো, সেখানে পেয়ে যাবে। নেক্সট তারপরে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। অর্থাৎ কারো যদি এক্সট্রা কারিকুলার যে 5 নাম্বার রয়েছে টেটের মধ্যে যে বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো তার মধ্যে 5 নাম্বার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে, যদি কারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট পাওনি বা যদি পেয়ে থাকো তো অবশ্যই সেটাও কিন্তু যত্ন সহকারে রাখবে, কারণ এখান থেকে 1 নাম্বার কিন্তু অ্যাড হবে তোমার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নাম্বারের মধ্যে। ওকে, নেক্সট আর কী কী লাগছে,
আর লাগছে কি না, যারা পিএইচ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য কি লাগবে না, পিএইচ সার্টিফিকেট লাগবে এবং প্রত্যেকটা বলে দিচ্ছি জেরক্স কপি লাগবে, সাথে সাথে আধার কার্ডেরও জেরক্স লাগবে এবং ফটোকপি কালার 3 কপি, অর্থাৎ 3 কপি ফটো কিন্তু লাগবে বা 3টি ফটো লাগবে যেগুলো কালার হবে এবং ব্যাকগ্রাউন্ড যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা সাধারণত অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে ব্লু অথবা যে নীল রঙের বা হয়তো হোয়াইট রঙের পিছনটা যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু থাকতে হবে। এইভাবে কিন্তু যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই রাখবে। নেক্সট তারপরে কী কী আরও করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডের প্রতিনিধিদের সামনে স্মার্টনেস দেখানো, অর্থাৎ কোনোভাবেই নিজেকে একঘেয়েমি বা একটা কনফিডেন্স যে মনোভাব সেটা যেন থাকে তার মধ্যে যারা ইন্টারভিউ রুমে প্রবেশ করবে বা ইন্টারভিউ দিতে যাবে। নেক্সট 6 নম্বর বলা হচ্ছে যথাসম্ভব নির্ভুল সঠিক টু দ্য পয়েন্ট কিন্তু উত্তর দেওয়া উচিত, অর্থাৎ কোনোভাবেই যে এদিকে ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটা বলে দিলাম বা যেটা হয়তো ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা বুঝতেই পারলো না সেই ধরনের কোনোভাবেই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে না, একদম নির্ভুল যথাসম্ভব নির্ভুল হতে হবে, সঠিক টু দ্য পয়েন্ট যেটুকু বলা হবে সেটুকুই যেন উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, নেক্সট তারপর 7 নম্বর বলা হচ্ছে শুদ্ধ বাংলা অথবা ইংরেজিতে উত্তর দেওয়া উচিত, অর্থাৎ শুদ্ধ বাংলা যদি বাংলাতে পারতো বাংলাতে, ইংরেজি যারা পারো ইংরেজিতে, কোনোভাবেই ইংরেজি বাংলার সাথে মিক্স করে যে উত্তর দেওয়া সেটা কিন্তু চেষ্টা করো না, এটাতে কিন্তু একটা নেগেটিভ খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নেক্সট 8 নম্বর বলছে প্রশ্নের জবাব না জানলে বা না জানা থাকলে সরাসরি সেই প্রশ্নের উত্তরটা জানা নেই স্যার বা ম্যাডাম বলে দেওয়া উচিত, অর্থাৎ কোনো হয়তো প্রশ্ন করলো স্যার বা ম্যাডামরা ইন্টারভিউ রুমে যে তোমার এই বিষয়ে তোমার কি জানো বা জানো কি না, যদি জানা থাকে অবশ্যই বলবে হ্যাঁ জানি এবং উত্তরে দেওয়ার চেষ্টা করবে, সেটাও টু দ্য পয়েন্ট সঠিকভাবে, যদি না জানা থাকে সরাসরি বলে দেবে জানি না, অর্থাৎ অনেকক্ষণ ভাবলে তারপর বললে এই যা তা বলার পরে বললে যে জানি না, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ নাম্বার কিন্তু কাটা যেতে পারে। নেক্সট তারপরে 9 নম্বর বলা হচ্ছে ইন্টারভিউ রুমে প্রবেশের সময় পরীক্ষকদের সম্মতি নিয়ে প্রবেশ করা, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। অনেকে কিন্তু হড়বড়ির মধ্য দিয়ে যখন প্রবেশ করবে কেউ কিন্তু কোনো অনুমতি না নিয়ে প্রবেশ করে যাও, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এবং এখান থেকেও কিন্তু তোমার ইন্টারভিউ যে নাম্বার সে নাম্বার কাটার একটা চান্স থাকে। তো অবশ্যই ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করবে সেখানে একদম অনুমতি নিয়ে সপক্ষে একদম ভালোভাবে যে স্যার বা ম্যাডাম আসতে পারি বা ইংরেজিতে যদি বলতে পারো মে আই কামিং স্যার বা কামিং ম্যাডাম বলে কিন্তু তারপর প্রবেশ করতে হবে সম্মতি নিয়ে, বিনা সম্মতি বা অনুমতি নিয়ে প্রবেশ করা কিন্তু উচিত একদমই হবে না। নেক্সট 10 নম্বর চেয়ারে পরীক্ষকদের অনুমতি নিয়ে বসা এবং ফাইলগুলি নিজের কোলের উপর রাখা, এটা কিন্তু একজন বারবার কিন্তু প্রশ্ন করছে এটা, তো আশা করছি সে উত্তরটা পেয়ে গেছে এখানে। তো চেয়ারে যখন বসবে তখন অবশ্যই বসার আগে স্যার বা ম্যাডামদের অনুমতি নেবে যে স্যার বা ম্যাডাম চেয়ারে বসতে পারি বলে, তারপর যে ফাইলগুলি তুমি নিয়ে যাবে অর্থাৎ যে ডকুমেন্টসগুলো লাগছে সেই ডকুমেন্টসের যে জেরক্স কপি বা অরিজিনাল কপি সমস্ত একটা ফাইলের মধ্যে থাকবে, সেটা কিন্তু তোমার কোলের মধ্যে কিন্তু রেখে চেয়ারের মধ্যে বসে পড়বে। ওকে, নেক্সট তারপরে কি বলা হচ্ছে না বিতর্কিত এবং রাজনীতি সংক্রান্ত প্রশ্নগুলির নিরপেক্ষ এবং বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়া উচিত, অর্থাৎ কোনো এমনও কিছু প্রশ্ন করতে পারে ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা যেটা হয়তো বিতর্কিত প্রশ্ন হতে পারে বা রাজনীতি সংক্রান্ত, যেমন ধরো বলতে পারে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সরকারের যে কতটা মনোভাব ভালো রয়েছে বা এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে এক্ষেত্রে আপনার কি মতামত, বা কোনো বিতর্কিত প্রশ্ন করলো যে পাস ফেল প্রথা তুলে দেওয়া উচিত বা উচিত নয় কেন, এ ধরনের যে বিতর্কিত বা সিচুয়েশনের প্রশ্ন এগুলো কিন্তু কোনোভাবেই যে রাজনীতির সাথে কোনো কথা বলে দিলে যে বর্তমান সরকার এইভাবে শিক্ষাটাকে শেষ করতে চাইছে এগুলো কিন্তু কোনোভাবে বলা চলবে না, একদম বুদ্ধিমত্তার সাথে নিরপেক্ষভাবে, কারণ তুমি একজন সেখানে শিক্ষক হতে গিয়েছো, কোনোভাবে সেখানে রাজনীতির মতাদর্শ দেখালে বা হয়তো এই সরকার ভুল করছে বলে তুমি সেটা দেখিয়ে দিলে এইসব করা কিন্তু চলবে না, একদম নিরপেক্ষ এবং বুদ্ধিদীপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট তারপর কী বলা হচ্ছে ইন্টারভিউ শেষে ভদ্রতা সূচক কথা বলে বের হয়ে আসা, অর্থাৎ যখন ইন্টারভিউ তোমার শেষ হয়ে গেলো, ডেমো দেওয়া শেষ হয়ে গেলো, সেই মুহূর্তে যখন তুমি বার হবে আবারও অনুমতি নিয়ে যে স্যার বা ম্যাডাম এরপর আমি আসতে পারি কি, এই অনুমতি নিয়ে কিন্তু ভদ্রতার সাথে বাইরে বেরিয়ে আসা। অনেকেই কিন্তু জুতোগুলো সেই মুহূর্তে খুলে দেয় বা কিছু করে, এই ধরনের কোনোভাবে করা উচিত নয়, যেমনভাবে প্রবেশ করেছিলে ঠিক একইভাবে অনুমতি নিয়ে চেয়ার থেকে ওঠা এবং বাইরে বের হয়ে যাওয়া। ওকে, নেক্সট 13 নম্বর পয়েন্ট কি বলছে না পরীক্ষক যে ভাষাতে প্রশ্ন করবেন সে ভাষাতে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেকে কিন্তু এটাতে ঘাবড়ে পড়ে, তো যদি পরীক্ষকরা তোমাকে সাধারণত বাংলাতেই করবে সেটাতে কোনো দ্বিমত নেই,
যে ভাষাতে প্রশ্ন করবে সেই ভাষাতে উত্তর দেওয়ার চেষ্টা করবে। না পারলে অবশ্যই বলবে যে আমি এটাতে এই ভাষাতে বলতে পারি, অনুমতি নিয়েই কিন্তু তুমি সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। কোনোভাবে ওনারা ইংরেজিতে প্রশ্ন করলো আর তুমি বাংলাতে হড়বড় হড়বড় করে বলতে শুরু করলে সেটা চলবে না। যদি বাংলাতে বলতে চাও অবশ্যই সেটা অনুমতি নিয়েই কিন্তু বলার চেষ্টা করবে। ওকে, নেক্সট এরপর আসছি আমরা, সেটা হচ্ছে কি না কি কি অনুচিত, অর্থাৎ এতক্ষণ যে আমরা জানলাম যে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে বা এই সব বিষয়গুলো কিন্তু জেনেই কিন্তু তারপর পরীক্ষার ইন্টারভিউ রুমে বা ইন্টারভিউ হলে প্রবেশ করা বা তার আগে যে পরিকল্পনা সেগুলো করা। এরপর কোনগুলি অনুচিত, অর্থাৎ যেগুলো একদমই এড়িয়ে চলতে হবে ইন্টারভিউ দেওয়ার আগে, বা এইগুলো যে এই যে অভ্যাস সেই অভ্যাসগুলো কিন্তু বাদ দেওয়া উচিত। কি প্রথমত সেটা হচ্ছে অভিনেতার স্টাইলে বা খেলোয়াড়দের স্টাইলে বা মিলিটারি স্টাইলে চুল কাটা যাবে না, এটা একটা কিন্তু পয়েন্ট। অর্থাৎ একদম যে ছোটো ছোটো মিলিটারিদের মধ্যে চুল কাটলে বা স্টাইলিশ বা কোনো অভিনেতার মতো চুল কেটে চলে গেলে, রং করে চলে গেলে চুলের মধ্যে, সেটা কিন্তু করা যাবে না। এতে কিন্তু তোমার যে নিজের ইমেজ সেটাও খারাপ হবে, তাতে করে তুমি নাম্বারও কম পেতে পারো। এবং এগুলোই কিন্তু একজন ইন্টারভিউ স্যার বা ম্যাডাম দেখার চেষ্টা করে, কারণ তুমি কতটা প্রশ্ন সঠিক উত্তর দিচ্ছ সেটা বড় বিষয় নয়, প্রশ্ন কীভাবে তুমি ট্যাকেল করে উত্তর দেওয়ার চেষ্টা করছো, কতটা তাড়াতাড়ি তুমি বুঝতে পারছো না তার জন্য স্কিপ করছো, সাথে সাথে তোমার যে ভদ্রতা, তোমার যে আচরণ, তোমার যে স্টাইলিশ যে পার্সোনালিটি, সেগুলো কিন্তু ওনারা এখানে চেক করবেই করবে। এবং এর ভিত্তিতেই কিন্তু যে 5 নাম্বার সেটা কিন্তু রয়েছে। নেক্সট 2 নম্বর রংচং যে জামা পরা, এটা রংচং হবে। ওকে, বিভিন্ন রং বেরঙের জামা পরা, বিভিন্ন গেঞ্জি টি শার্ট পরা, ইন না করা, জিন্সের প্যান্ট পরা, এগুলো কিন্তু একদম বহিষ্কার করতে হবে এবং এগুলো করা চলবে না। অর্থাৎ একদম যে সুতির কাপড়ের মতো যে সাধারণত ফর্মাল ড্রেস, সেই ফর্মাল ড্রেস পরে কিন্তু যেতে হবে, যেখানে কোনোভাবে ফুলাতে জামা পরতে হবে, কোনোভাবে টি শার্ট বা রং বেরঙের বিভিন্ন চেক জামা পরে কিন্তু যাওয়া চলবে না। এক কালার জামা পরে যাওয়াটাই কিন্তু অধিক কিন্তু কার্যকরী হবে। নেক্সট অন্য কালো রঙের বেল্ট পরা, অর্থাৎ বিভিন্ন রং বেরঙের যে বেল্ট রয়েছে স্টাইলিশ, সেই সমস্ত বেল্টও কিন্তু পরা চলবে না। যে ধরনের বেল্ট পরতে হবে সেটা আমি আগেই বলে দিয়েছি, সেই মতোই কিন্তু পরার চেষ্টা করবে। নেক্সট 4 নম্বর শুধু আসল অথবা শুধু ফটোকপি নিয়ে যাওয়া, অর্থাৎ কোনোভাবেই যে শুধু অরিজিনাল কপিগুলো নিয়ে গেলে ডকুমেন্টস সেটাও চলবে না, বা শুধু জেরক্সগুলো নিয়ে গেলে সেটাও চলবে না। অর্থাৎ অরিজিনাল সাথে প্রত্যেকটার 1 কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যেতে হবে। 5 নম্বর দাঁত দিয়ে নখ কাটা, টেবিলের উপর হাত রাখা, অ্যাডমিট মার্কশিট ব্যাগে নিয়ে যাওয়া, চেয়ারে বসে দোলা, ঘোরা বা ওভার স্মার্টনেস দেখানো, এগুলো কিন্তু একদম করা চলবে না। অর্থাৎ তুমি প্রবেশ করেছো এবং নখ দিয়ে দাঁতটা কাটতে শুরু করে দিয়েছো বসার পরে, সেটাও করা চলবে না। টেবিলের উপরে হাত রাখা, সেটাও চলবে না। একদম সোজা হয়ে ভদ্রভাবে চেয়ারের মধ্যে বসা, তোমার ফাইলগুলো কোলের মধ্যে রাখা, এবং যে বিভিন্ন রকমের যে ব্যাগ নিয়ে চলে গেলে সেটাও চলবে না। যা কিছু ব্যাগ দিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু বাইরে রেখে দেবে। যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে শুধুমাত্র তোমার যে ডকুমেন্টসগুলো সেটা জেরক্স এবং অরিজিনাল কপি একটা ফাইলের মধ্যে থাকবে, এবং স্মার্টনেসভাবে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে, কোনোভাবে ওভার স্মার্টনেস দেখানো চলবে না। ভুল উত্তর দেওয়া, এটা কিন্তু এড়িয়ে চলতে হবে। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর জানো না, তার জন্য তুমি যা তা বলে দিলে, যে তুমি হয়তো পারছো না, কোনো উত্তরে দিতে পারছো না জবাব, তার জন্য যে কোনো একটা বলে দিলাম শেষে, এটাও কিন্তু করা চলবে না। জানো না অবশ্যই স্কিপ করার চেষ্টা করবে। সকলে সব জিনিসের সব প্রশ্নের উত্তর পারবে এটাও কিন্তু নয়, তবে একটা মনের মধ্যে ভয় থাকে যে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তাহলে কি আমি নাম্বার পাবো না? পাওয়া যায়, তবে কোনোভাবেই ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে না। নেক্সট 7 নম্বর হচ্ছে অর্ধেক বাংলায় বা অর্ধেক ইংরেজিতে উত্তর দেওয়া, এগুলোও কিন্তু চলবে না। অর্থাৎ কোনো একটা বিষয়ে প্রশ্ন করছে, তুমি কিছুটা খানিকটা তুমি বাংলাতে বলে দিলে, তারপর কিছুটা খানিকটা ইংরেজিতে বলে দিলে, এটাও চলবে না। যে ভাষাতে তোমার সামঞ্জস্য হবে, যেটাতে তুমি সুটেবল রয়েছো, যেটাতে তুমি বলতে পারবে, ঠিক সেই ভাষাতেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট 8 নম্বর, এটা কিন্তু বিশেষ স্বভাবগত একটা অনেকেরই থাকে, যে প্রশ্নের জবাব না থাকলে উ করা বা ঘুরিয়ে জবাব দেওয়ার চেষ্টা করা, এগুলো কিন্তু করা চলবে না। যে আমি পারছি না বলে যাতা উ করে আটকাতে থাকলাম বা ঘুরিয়ে জবাব পেঁচিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে সেটা কিন্তু করা চলবে না। এটাতে নিজেও যেমন ফেঁসে যাবে, সাথে সাথে আরও একটার পর একটা প্রশ্ন বেড়েই চলবে, এবং তুমি তার উত্তরে গিয়ে একেবারে ভিতরে গভীরে প্রবেশ করে যাবে, যার উত্তর তুমি দিতেই পারবে না। ওকে, নেক্সট নাম ডাকা মাত্রই হুট করে প্রবেশ করা, এটাও কিন্তু চলবে না। অর্থাৎ তোমার নাম ডাকলো, হুট করে তুমি প্রবেশ করে গেলে, সেখানে তুমি অনুমতি নিতেও ভুলে গেলে, চেয়ারে গিয়ে ফরাস করে বসে পড়লে, এটাও কিন্তু চলবে না। নাম ডাকবে, একদম স্থির মেজাজে স্থিরভাবে নিজের ডকুমেন্টস নেবে ফাইলের মধ্যে, এবং অনুমতি নিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পর অনুমতি নিয়ে চেয়ারের মধ্যে বসবে, ফাইলগুলো কোলের মধ্যে রাখবে, সোজা হয়ে একদম বসার চেষ্টা করবে, কোনোভাবে বাঁকা টেরা হয়ে বসাও কিন্তু চলবে না। ওকে,
নেক্সট বলা হচ্ছে রুমে প্রবেশ করে এই চেয়ারে বসে পড়া এবং ফাইলগুলো টেবিলে রাখা, এটাও কিন্তু একটা বদ অভ্যাস বা এটাও কিন্তু একটা খারাপ দিক। অর্থাৎ তুমি রুমে প্রবেশ করলে আর গিয়ে থপ করে চেয়ারে বসে পড়লে এবং ফাইলগুলো টেবিলে রেখে দিলে এটা চলবে না। টেবিলে চেয়ারের মধ্যে বসা এবং ফাইলগুলো নিজের কোলের মধ্যে রাখা, এটা কিন্তু করতে হবে। নেক্সট 11 নম্বর, রাজনীতিতে যে দলকে সমর্থন করো সেই দলের পক্ষ নিয়ে উত্তর দেওয়া, এটাও কিন্তু চলবে না। অর্থাৎ কোনো দল তোমার সমর্থন হতে পারে বা তুমি তাকে সমর্থন করতে পারো বা তুমি তার সমর্থন হতে পারো, কিন্তু এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ ইন্টারভিউ রুমের মধ্যে গিয়ে করা চলবে না। বা সেই ধরনের প্রশ্নের যদি উত্তর থাকে একদম নিরপেক্ষভাবে সামঞ্জস্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনো রাজনৈতিক রং যেন তোমার উত্তরের মধ্যে যেন না লেগে থাকে। কোনো কথা না বলে চলে আসা, এটাও কিন্তু চলবে না। অর্থাৎ তুমি ইন্টারভিউ শেষ হয়ে গেলো এবং সেখানে তুমি কোনো না বলে যে স্যার বা ম্যাডাম এরপর আসতে পারে আমি, এটা না বলে তুমি হঠাৎ করে চলে এলে রুম থেকে বের হয়ে গেলে ইন্টারভিউ শেষ হওয়ার পরে, সেটাও কিন্তু করা চলবে না। এটাও কিন্তু একটা নেগেটিভ দিক। নেক্সট 13 নম্বর কী বলছে, পরীক্ষক যে ভাষাতেই প্রশ্ন করুন না কেন বাংলা ভাষাতেই উত্তর দাও। অর্থাৎ যে ভাষাতেই বলছে সবটাই যে তুমি বাংলা ভাষাতে দিলে সেটাও কিন্তু একটা ভুল। অনুমতি নেবে, যদি ওনারা অনুমতি দেয় যে ইংরেজি তোমাকে প্রশ্ন করলো এবং তুমি যদি সেটা বলো যে আমি ইংরেজিতে পারবো না উত্তর দিতে, আমি বাংলাতে পারবো, অনুমতি নিয়েই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনোভাবেই অনুমতি না নিয়েই তুমি নিজের মতো করে বাংলা ভাষাতে বলে চললে এটাও কিন্তু একটা নেগেটিভ দিক ধরা পড়তে পারে। তো এই হচ্ছে মূল বিষয়গুলো, এগুলো অবশ্যই কিন্তু সকলে মাথায় রাখবে এবং এইগুলো মাথায় রেখেই কিন্তু তোমার ইন্টারভিউ রুমে যাওয়ার আগে এগুলো কিন্তু করা উচিত এবং কোনগুলো উচিত নয় সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। আর এগুলো এতটাই গুরুত্বপূর্ণ কারণ এগুলো না জানা থাকলে তোমার যে একটা ইন্টারভিউ যে একটা প্লাস পয়েন্ট বা তোমার যে ইন্টারভিউর জন্য যে একটা তৈরি হওয়া সেটা কিন্তু তোমার বাকি থেকে যাচ্ছে বা বাকিদের থেকে। তার জন্য বলবো ভিডিওটা একবার না বুঝতে পারলে আরও একবার দেখো, বারবার দেখো, যেহেতু এখন সময় রয়েছে। পড়ার সাথে সাথে এগুলো কিন্তু দরকার যে তোমার প্রিপারেশন, মানসিক প্রিপারেশন কেমন রয়েছে, তুমি প্রবেশ করবেই বা কীভাবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে তোমাকে যেতে হবে, কী ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, ডকুমেন্টসের অরিজিনাল কোনগুলো লাগবে, জেরক্স কোনগুলো লাগবে, ফটোকপি কোনগুলো লাগবে, কেমন ধরনের যে নিজের পোশাক পরিধান করবে, কী ধরনের জুতো বেল্ট ব্যবহার করবে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কিন্তু প্রবেশ করতে হবে বা যেতে হবে। এবং অনুমতি নেওয়া না নেওয়ার ব্যাপারটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে মূল বিষয়গুলো। এবার আসি আমি একটা বিষয় বলে রাখি যে সার্টিফিকেটের ব্যাপারে। তো যারা সার্টিফিকেট নিয়ে এখনও বিভিন্ন দ্বিধাগ্রস্ত রয়েছে, ওবিসি সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট, বারবার বলবো যে ভিডিওগুলো দেখো, চ্যানেলে প্লেলিস্টে বানানো রয়েছে বা দেওয়া রয়েছে চ্যানেলের মধ্য দিয়ে, অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানাতে পারো, সেখান থেকে সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। কিছু একটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, অবশ্যই সেটা দেখো এবং যে বিষয়টা বলছি একটু অবশ্যই কিন্তু সকলে জানার চেষ্টা করো যে আমি একটা বিষয় এখানে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যারা প্রাথমিক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ 2025 তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে এই দ্য ওয়েব এডুকেশন তত্ত্বাবধানে কিন্তু 3টে পিডিএফ ফাইল, আমি এটা পিডিএফ ফাইলে গল্প করছি, কোনো কিন্তু বই নয়, 3টে পিডিএফ ফাইল অনেক দিন আগে বানানো হয়েছিল 2024 অর্থাৎ 2024 সালে। এবং এই বই যে পিডিএফ ফাইলগুলো সেটাগুলো অনেকেই কিন্তু বাই করে ফেলেছে বা ক্রয় করে ফেলেছে এবং যারা ইন্টারভিউ নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই 3টে বই। একটা হচ্ছে ইন্টারভিউ যে ধরনের প্রশ্ন করে সেই নিয়ে একটা বই, দ্বিতীয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমার জেলা নিয়ে, অর্থাৎ এখানে 23 জেলা সম্পর্কে ডিটেলস তথ্য রয়েছে। আর এই যে পিডিএফ ফাইল এটাতে কিন্তু যে ধরনের প্রশ্ন 2017তে করা হয়েছিল বা আগামীতে কী ধরনের প্রশ্ন করবে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, প্রিপ্রাইমারি ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন বইয়ের সম্পূর্ণ তথ্য, লেখকদের পরিচিতি, এনসিটি আরটি 2009 বা এনসিএফ 2005, এই ধরনের বিভিন্ন টপিক এবং সিচুয়েশন বেসড প্রশ্ন সমস্ত কিছু এই পিডিএফ ফাইলটার মধ্যে রয়েছে। তো এই দুটো ফাইল এবং আরেকটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্য বইয়ের পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো থেকে কীভাবে ডেমো দেবে, উপস্থাপন স্তর থেকে শুরু করে আয়োজন স্তর, উপস্থাপন স্তর, সমস্ত বিষয়ে একদম ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে। আর এই 3টে পিডিএফ বানানোর জন্য 2017 সালে যারা চাকরিরত রয়েছে মোর দেন 500+ টিচাররা কিন্তু এই পিডিএফগুলো বানাতে সাহায্য করেছে এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই পিডিএফগুলো তৈরি করা হয়েছে। তো যারা বাই করতে চাও, এর আগে এটা কিন্তু যখন জানুয়ারি মাসে সেই সময় অফার ছিল, 3টে পিডিএফ ফাইলের দাম হচ্ছে মোট 600 টাকা, সেই মুহূর্তে 550 টাকাতে 3টে পিডিএফ ফাইল একসাথে কম্বাইনভাবে বা কম্বিনেশনভাবে দেওয়া হচ্ছিল। এখনও কিন্তু এই অফারেই কিন্তু তোমরা পাবে এবং সেই অফার থাকছে 2 অক্টোবর অর্থাৎ 2/10/2025 পর্যন্ত এই অফার রয়েছে। যারা বাই করতে চাও অবশ্যই এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সকলে কিন্তু মেসেজ করতে পারো, অনলি ফর মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ, কেউ কিন্তু ফোন করার চেষ্টা করবে না। এখান থেকে সমস্ত পিডিএফ ফাইলগুলোর ডিটেলস তথ্য পেয়ে যাবে, অবশ্যই সেখানে স্যাম্পল কপিগুলো শেয়ার করা হবে। তো নাম্বারটা সকলে নোট করে নাও, নাম্বারটা এখানে দেওয়া রয়েছে 8250241485, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে
মেসেজ করলেই কিন্তু তোমরা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবে। তো এটা ছিল একটা অ্যানাউন্সমেন্ট এবং সাথে সাথে যে বিষয়টা আজকে ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার কথা সেটা আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সকলে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।